প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কার্তেশীয় সমতলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ কোনো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যখন দেওয়া থাকবে তখন তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আমরা মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, যার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা বের করব। আমরা শীর্ষবিন্দু থেকে x অক্ষের উপরে যখন তিনটা লম্ব টানবো, এ বিন্দু থেকে an, বি বিন্দু থেকে bn এবং সি বিন্দু থেকে cn আমরা লম্ব অঙ্কন করব। তাহলে স্পষ্টতই ay equal to y1, cn equal to y3 আর bn equal to y2 এবং on equal to x1। দেখো on equal to x1, on equal to x2, on equal to x3, an equal to y1, bn equal to y2 আর cn equal to y3। তাহলে ln equal to কত হবে? ln equal to দেখো on minus on অর্থাৎ x3 minus x1। mn equal to on minus on অর্থাৎ x2 minus x3 আর ln equal to on minus on অর্থাৎ x2 minus x1। এখন আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এখানে মোট তিনটা ট্রাপিজিয়াম বিবেচনা করা যায়, অর্থাৎ এ এল এম সি একটা ট্রাপিজিয়াম, বি সি এম এম আরেকটা ট্রাপিজিয়াম আর এ এল এম বি আরেকটা ট্রাপিজিয়াম। তাহলে এই সমগ্র ক্ষেত্রফল থেকে যদি আমরা এ এল এম বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এবিসি সমান সমান ট্রাপিজিয়াম ক্ষেত্র এ এল এন সি প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র বিসি এন এন মাইনাস ট্রাপিজিয়াম ক্ষেত্র এ এল এম বি অর্থাৎ এ এল এন সি ট্রাপিজিয়াম ক্ষেত্র প্লাস বিসি এন এম ট্রাপিজিয়াম ক্ষেত্র, এটা সব ক্ষেত্রফলটা বাদ দিলাম। তার থেকে আমরা এ এল এম বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বাদ দিলাম। বাদ দিলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ
গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তাহলে এ এন এন সি অর্থাৎ এই ট্রাপিজয়েডের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু সমান্তরাল বাহু হচ্ছে এ এন প্লাস সি এন ইনটু এন এন প্লাস এই ট্রাপিজয়েডের ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহু হচ্ছে বিএম প্লাস সিএন ইনটু এমএন মাইনাস ট্রাপিজয়েড ক্ষেত্র এএল এমবি হাফ সমান্তরাল বাহু এএল প্লাস বিএম উচ্চতা এলএম। এবার আমরা এই মানগুলো বসিয়ে দিই। এএল হচ্ছে y1, সিএন হচ্ছে y3 আর এলএল হচ্ছে x3 মাইনাস x1 প্লাস হাফ ইনটু বিএম হচ্ছে y2 প্লাস সিএন y3 into mn x2 minus x2 minus half into an y1 plus bn y2 আর ln হচ্ছে x2 minus x1। এখন এই রাশিটাকে আমরা সরল করব। হাফ ইনটু এটাকে সরল করলে পাওয়া যাবে x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। যদি আমরা এই রাশিটাকে নির্ণায়কের সাহায্যে সাজাই x1 y1 1 x2 y2 1 x3 y3 1 অর্থাৎ এই নির্ণায়কটাকে বিস্তার করে এই রাশিটা পাওয়া যাবে। তাহলে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, আবার এটাও ব্যবহার করতে পারবো। আবার বক্সের মধ্যে রাশিটাকে একটা বিশেষ নিয়মে সাজানো যায়, সেটা হচ্ছে হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 এই ডায়াগ্রামের মাধ্যমে সাজানো যায়। এখন এই ডায়াগ্রামটাকে সরল করার নিয়ম হচ্ছে আমাদের প্রথমে এই বরাবর গুণ করে যেতে হবে, অর্থাৎ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস এবার উল্টাটা y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। অর্থাৎ এই ডায়াগ্রাম থেকে মানটা বের করার নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ক্রস গুণ
সেই গুণফলগুলোর যোগফল মাইনাস আবার নিচের থেকে উপরের দিকে ক্রস করে তার যোগফলের বিয়োগফল দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, নির্ণায়কটাও ব্যবহার করতে পারি, আবার এই ডায়াগ্রামটাও ব্যবহার করতে পারি। খেয়াল রাখতে হবে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে বসাতে হবে, তা না হলে ক্ষেত্রফলটা মাইনাস চলে আসতে পারে। আর ক্ষেত্রফল মাইনাস আসলে সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা বর্জন করে ধনাত্মক চিহ্নটা নিতে হবে। যেমন আমরা যদি দেখি যে মূল বিন্দু অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দু, এ বিন্দু হচ্ছে 3, 4 আর বি বিন্দু হচ্ছে -2, এরকম তিনটা বিন্দু নিয়ে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্রফলকে। যদি আমরা নির্ণায়কের মাধ্যমে ব্যবহার করি তাহলে 0, 0, 1, 3, 4, 1, -2, 3, 1। যদি আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তার করি তাহলে 0 এর সাথে যা গুণ করে 0 হয়ে যাবে, +0 +1 into 9 + 8, half into 17 অর্থাৎ 17/2 এত বর্গ একক। তাহলে এই তিনটা শীর্ষবিন্দু নিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 17/2 বর্গ একক। এবার আলোচনা করব সঞ্চার পথ। সঞ্চার পথ সঞ্চার পথ হচ্ছে যে এক বা একাধিক শর্তাধীনে বিন্দু সমূহের যে সেট তাকে বলা হয় সঞ্চার পথ। এক বা একাধিক শর্তাধীনে বিন্দু সমূহের সেট, যেমন মূল বিন্দু বলা হলো যে মূল বিন্দু থেকে সর্বদা 3 একক দূরে যতগুলো বিন্দু আছে সেই বিন্দু সমূহের সেট। তাহলে দেখা যায় যে মূল বিন্দুকে কেন্দ্র করে 3 একক ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তের উপরে যতগুলো বিন্দু থাকবে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হচ্ছে 3। তাহলে এই শর্তাধীনে অর্থাৎ মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলি যে সঞ্চার পথ তৈরি করে সেই সঞ্চার পথ হচ্ছে একটা বৃত্ত। এখন যতগুলো বিন্দু থাকবে সঞ্চার পথের উপরে সেই বিন্দুগুলোকে প্রতিনিধিত্বকারী একটা বিন্দু আমরা xy ধরে নেব, অর্থাৎ যতগুলো বিন্দু নিয়ে সঞ্চার পথটা তৈরি হচ্ছে সেই বিন্দুগুলি সাধারণ বিন্দু হচ্ছে xy, অর্থাৎ xy দ্বারা বিন্দু যতগুলো বিন্দু আছে তাদের প্রত্যেকটা বিন্দুকে চিহ্নিত করা যাবে, প্রকাশ করা যাবে। তাহলে xy এবং 0, 0 বিন্দু দূরত্ব অর্থাৎ x - 0² plus y - 0² এর রুট ইকুয়াল টু হচ্ছে 3, দ্যাট ইজ x² plus y² ইকুয়াল টু 9। তাহলে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট দ্বারা যে সঞ্চার পথ তৈরি হয় তার সমীকরণ হচ্ছে x² plus y² ইকুয়াল টু 9। অনুরূপভাবে মনে রাখতে হবে যে সকল পথের কিন্তু সমীকরণ থাকবে না। যেমন যদি আমরা বলি একটা সরল একটা বক্ররেখা, তাহলে এই বক্ররেখা যদি কোনো শর্ত ছাড়া আমরা অঙ্কন করি তাহলে এর কোনো সমীকরণ থাকবে না। কিন্তু শর্ত সাপেক্ষে যে সমীকরণগুলো সেগুলো হতে পারে সরল রেখা, হতে পারে বক্ররেখা। তবে শর্তের অধীনে সঞ্চার পথের সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করা যায়, কিন্তু সকল বক্ররেখা
কিন্তু সঞ্চার পথের সমীকরণ হবে না। সকল সমীকরণের নেতৃত্ব হবে, কিন্তু নেতৃত্বে সবসময় কিন্তু সঞ্চার পথের সমীকরণটা তৈরি করা যাবে না। আমরা যদি এবার এরকম দেখি যে 1 2 এত বিন্দু থেকে 1 2 বিন্দু থেকে 4 5 বিন্দু, এই দুটো বিন্দু থেকে সর্বদা সমান দূরে অবস্থিত যে বিন্দুগুলি আছে সেই বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা কত হবে? যে এই বিন্দুর স্থানাঙ্ক 1 2 আর বি বিন্দুর স্থানাঙ্ক 4 5। তাহলে 1 2 এবং 4 5 এই বিন্দু দ্বয় থেকে সর্বদা সমান দূরে অবস্থিত যে বিন্দুগুলি আছে সেটা সরলরেখা উৎপন্ন হয়। তাহলে আমরা মনে করলাম যে x y হচ্ছে সঞ্চার পথের উপরে যে কোনো বিন্দু। মনে করি সঞ্চার পথের উপর অবস্থিত যে কোনো বিন্দু pxy, তাহলে অতএব pa ইকুয়াল টু কত হবে? x মাইনাস 1 তার স্কয়ার y মাইনাস 2 তার স্কয়ার, এবং pb ইকুয়াল টু x মাইনাস 4 স্কয়ার প্লাস y মাইনাস 5 স্কয়ার। তাহলে প্রশ্ন মতে pa ইকুয়াল টু pb। তো যেহেতু পি বিন্দু থেকে এ এবং বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব সমান ছিল, তাহলে প্রশ্ন মতে পি এ ইকুয়াল টু হচ্ছে পি বি, অর্থাৎ x মাইনাস 1 স্কয়ার প্লাস y মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 4 স্কয়ার y মাইনাস 5 স্কয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গ করে সরল করলে পাওয়া যাবে x square minus 2x plus 1 y square minus 4y plus 4 x square minus 8x plus 16 y square minus 10y plus 25 x square y square কেটে দিলাম, 8x টা বাম পাশে আসলে 2x টা বিয়োগ হয়ে হলো 6x প্লাস 6y minus 21 equal to 0। যদি আমরা 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেই তাহলে পাবো 2x plus 2y minus 7 equal to 0। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত শর্তাধীনে বিন্দু সমূহের যে সেট, সেই সেটটা একটা সরলরেখা উৎপন্ন করে, সেই সরলরেখার সমীকরণটা হচ্ছে 2x plus 2y minus 7 equal to 0। এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয়ের। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা সরল রেখা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।